আমরা সকলেই মনে হয় সেই প্রবাদটা শুনেছি, 10 চক্রে ভগবান ও ভূত। এই প্রবাদটিকেই খুব বুদ্ধি করে এই বইটির নামকরণ করা হয়েছে। এ তো গেল নামকরণের বিষয়টি, কিন্তু এখানেই আসছে আমি কোন বইয়ের কথা বলছি এবং সেই বইটি আসলে কেমন সেটা বলছি। তবে তার আগে ইন্ট্রোটা একবার দেখে নিন। কালমঞ্জির খ্যাত লেখক সৌরভ আঢ্যের লেখা একটি নতুন গল্প সংকলন 10 চক্রে ভগবান ও ভূত আজকের আলোচ্য বই। নতুন এই বইটি কেমন করেছে আসুন জেনে নেওয়া যাক। এই বইতে সৌরভবাবুর লেখা 10টি ভিন্নধর্মী কাহিনী রয়েছে, যার কোনোটির বিষয় অলৌকিক, তো কোনোটির বিষয় মানসিক, আবার কোনোটির বিষয় সামাজিক। তো কোন গল্পের বিষয়বস্তু কি সে নিয়ে নন স্পয়লার একটা ধারণা দিয়ে কাহিনীগুলি কেমন লাগলো আমার, সেইভাবেই আজকের আলোচনাটা এগিয়ে নিয়ে যাব। প্রথমে যে কাহিনী নিয়ে বলবো সেটা হলো এই সংকলনের প্রথম কাহিনী, যার নাম জগত্তারিণীর গয়না। জমিদার দর্পনারায়ণ চৌধুরী নিজের রায়বাহাদুর খেতাব লাভ করার জন্য তার বাড়িতে অধিষ্ঠিত জগত্তারিণী মাকে সোনা দিয়ে মুড়ে দিয়েছেন। সেই দেখে তার পিসির মনে হয় যেন মায়ের দম বন্ধ হয়ে আসছে। পাগলের প্রলাপ মনে করে কেউ সেই পিসিকে পাত্তা দেয় না। কিন্তু তারপরেই ঘটে একটি অঘটন। কি সেই ঘটনা এবং কাহিনীর পরিণতি কি হলো, শেষ পর্যন্ত জানতে হলে পড়তে হবে এই কাহিনীটি। এই ছোট গল্পটিকে অলৌকিক কাহিনী বলা যেতে পারে। যদিও কাহিনী খুবই প্রেডিক্টেবল লেগেছে আমার, তাও লেখকের সুন্দর লেখনীর দরুন একবার পড়তে খারাপ লাগে না। দ্বিতীয় কাহিনী হচ্ছে উড়ান। করোনা মহামারীর পটভূমিকায় লেখা রুকু আর মঙ্গলের বন্ধুত্বের একটি খুবই সুন্দর এবং মনকে খুশি করে দেওয়ার মতন এটি একটি কাহিনী। কাহিনীর বিবরণ পড়তে পড়তে করোনার কিছু বিভীষিকাময় মুহূর্তের কথা মনে পড়ে গেলেও পড়তে পারে। ওভারঅল একটি সুন্দর কাহিনী বলেই আমার মনে হয়েছে এটিকে, যার মধ্যে অযথা কোনো জটিলতা নেই। তৃতীয় কাহিনী হচ্ছে চুরি। অনেক সময় কোনো শান্ত মানুষের কার্যকলাপ দেখে আমরা তাকে মেয়েদের মতন হাতে চুরি পরে থাকার তানা মেরে থাকি। কিন্তু চুরি যেমন একদিকে অলঙ্কারের সাজসজ্জার মর্যাদা পায়, তেমনি অনেক ক্ষেত্রে হাতে চুরি কিন্তু বাহুর কড়ার ন্যায় আকার ধারণ করে অন্যায়ের প্রতিবাদেও মুখর হয়ে ওঠে। এরকম একটি কাহিনী হচ্ছে এই চুরি। কনসেপ্ট ওয়াইজ আমার বেশ ভালোই লেগেছে, কিন্তু এক্সিকিউশনটা আমার ঠিকঠাক মনে হয়নি। এর থেকে বেটার করা যেত বলে আমার মনে হয়েছে। এই সংকলনের সবথেকে দুর্বল কাহিনী আমার এটাকেই মনে হয়েছে। চতুর্থ কাহিনী হচ্ছে রক্তাক্ত পলাশ। এই কাহিনী সংকলনের সবথেকে হার্ড হিটিং কাহিনী বলে মনে হয়েছে এটাকে। মহিলাদের উপর রেপের ঘটনায় আমাদের গোটা বিশ্ব যেখানে জর্জরিত, সেখানে একজন ছেলের কি রেপ হওয়া পসিবল? এইরকমই একটি ঘটনাকে নিয়ে লেখা এই কাহিনীটি। কাহিনীর সিচুয়েশনগুলো পড়তে গেলে গা রীতিমতন শিহরিয়ে ওঠে। শেষে এসে মনটা যেমন একটু বিষণ্ণ হয়, তেমন আবার আশার কিরণও দেখা দেয় এই কাহিনীতে। আমার পড়তে বেশ ভালো লেগেছে। পঞ্চম কাহিনী হচ্ছে পোড়োমোর ভূতের ছানা। এই কাহিনীটি এই সংকলনের মধ্যে বর্তমান সমাজে একটি তাৎপর্যপূর্ণ বিষয়ের উপরে লেখা একটি দারুণ স্যাটায়ার, যা পড়তে গিয়ে মুখে অটোমেটিক্যালি হাসি চলে আসে। জগা বারুদ যে মৃত্যুর পর ব্রহ্মদৈত্য হয়ে খেয়াল করে যে গোটা ভূত সমাজ প্রপার শিক্ষার অভাবে রসাতলে যাচ্ছে, সেই কারণে সে ধরে আনো বেঁধে পড়ায় উচ্চ মাধ্যমিক স্কুলে নবীন ভূতেদের ভুতুরে শিক্ষায় শিক্ষিত করে তোলার জন্য। কিন্তু তাতে বাধা দিতে আসে এক মাস্তান ভূত। এবারে কি হবে? জগা বারুজ্জি কি পারবে তার সাথে স্কুল সেই মাস্তান ভূতের থেকে রক্ষা করতে? এই কাহিনী পড়তে পড়তে হাসি তো আসবেই, কারণ এই লেখনের মধ্যে রয়েছে অসাধারণ কিছু বুদ্ধিদীপ্ত পাঞ্চলাইন। কিন্তু তার সাথে আমাদের সামনে ভেসে উঠবে বর্তমান শিক্ষা জগতের অন্ধকার দিকের কাহিনীও। আমার পড়তে ব্যাপক লেগেছে। এই সংকলনের ওয়ান অফ দি বেস্ট কাহিনী বলেই আমার এটাকে মনে হয়েছে। ষষ্ঠ কাহিনী হচ্ছে পুনশ্চ। সংসারের চাপে একজন মানুষের মনের অবস্থা যে কী হতে পারে সেই নিয়ে লেখা আরও একটি হার্ড হিটিং কাহিনী হচ্ছে এই পুনশ্চ। যারা বিয়ে করেনি তারা কতটাই কাহিনীর সাথে রিলেট করতে পারবে জানি না, কিন্তু বিবাহিতরা এই কাহিনীর সাথে 100% রিলেট করতে পারবে বলেই আমার বিশ্বাস। এই কাহিনীটি পড়তে গিয়েও আমার গা শিহরিয়ে উঠেছিল। সপ্তম কাহিনী হচ্ছে এক মোহরের জগ। একজন জমিদার নিজের ধনসম্পদ বাঁচানোর জন্য গ্রামের একটি বাচ্চা ছেলেকে তার ধনসম্পদ রক্ষা করার জগ বানাতে চায়, কিন্তু একজন নিরীহ বাচ্চা ছেলের উপর করাই অনাচার কি ভগবান সহ্য করবে? এই সংকলনে দুটি বড় গল্পের মধ্যে এটি একটি গল্প। কাহিনীটি পড়তে আমার বেশ থ্রিলিং লেগেছে এবং এর এন্ডিংটা আমার মন ছুঁয়ে গেছে। ওয়ান অফ দি বেস্ট গল্প এই কাহিনী সংকলনের। অষ্টম কাহিনী হচ্ছে তর্পণ। পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করার অধিকার কি শুধুমাত্র ছেলেদেরই আছে? একজন মেয়ে কি তার মৃত বাবার উদ্দেশ্যে তর্পণ করতে পারে না? শাস্ত্রে কি সত্যিই বারণ রয়েছে এই নিয়ে?
খুব সুন্দর একটি সামাজিক বিষয়ের উপর লেখা এই গল্পটি, যার মধ্যে শুধু আবেগে না ভেসে লেখক যথাসম্ভব যুক্তি দেওয়ার চেষ্টা করেছেন। কাহিনীটি পড়ে আমার বেশ ভালো লেগেছে। নবম কাহিনী হচ্ছে রক্ষিকা। দুই ভাই বোনকে নিয়ে রূপকথার অ্যাডভেঞ্চার নিয়ে লেখা এই কাহিনী, যেখানে একজন ডার্ক কিং সমস্ত কিছুর উপর অধিকার জমাতে চাইছে। দুই ভাই বোন কি সেই ডার্ক কিং এর বিরুদ্ধে যেতে পারবে, নাকি তার শক্তির কাছে মাথা নত করে তার সিদ্ধি লাভে সহায়তা করবে? এই কাহিনী রূপকথা নিয়ে লেখা হলেও তার অন্তরে নিহিত একটি জিনিস নিয়ে যে সুন্দর মেসেজ দেওয়ার চেষ্টা করা হয়েছে, তা পড়ে পরিণত মস্তিষ্কের মানুষদের মনে নাড়া অবশ্যই দেবে এবং মনে হবে সত্যি আমরা কোন বিশ্বের দিকে এগিয়ে চলেছি। নন স্পয়লার রিভিউ বলে এর থেকে বেশি কিছু আমি আর বলছি না। শুরুর দিকে এই গল্পটিকে ছোট বাচ্চাদের জন্য মনে হলো, শেষের এন্ডিং আমার বেশ ভালো লেগেছে এবং এর অন্তর্নিহিত মিনিং সত্যি আমাদেরকে ভাবাবে। দশম অর্থাৎ শেষ কাহিনী হচ্ছে গর্ভবত। আচ্ছা, যদি এরকম হয়ে যায় যে একটা ছেলে বাচ্চার জন্ম দিচ্ছে একদম মহিলাদের মতন করে, তাহলে না, কোনো সায়েন্টিফিক প্রসেসে নয়, একদম ন্যাচারালভাবেই, সেটা কি পসিবল? এরকম একটি বিষয়কে কেন্দ্র করে এই কাহিনী লেখা। শুরুর দিকে মজারভাবে শুরু হলেও পরবর্তী দিকে একটি সিরিয়াস কাহিনী হয়ে যায় বইটি। খুব আহামরি লাগেনি আমার, তবে একবার পড়ার হিসেবে খুব একটা খারাপও লাগেনি। আমি এই কাহিনীটিকে আর একটু বেটার এক্সপেক্ট করেছিলাম, তবে শেষে যে মেসেজটি দেওয়া হয়েছে তা বেশ ভালোই লেগেছে আমার। এবারে নেগেটিভ পয়েন্টে যাওয়ার আগে বইটির প্রোডাকশন কোয়ালিটি নিয়ে একটু বলে নিই। দশচক্রে ভগবান ও ভূত বইটি প্রকাশিত হয়েছে রিডার্স এক্সপ্রেস নামক একটি সম্পূর্ণ নতুন প্রকাশনী থেকে। বইটির মুদ্রিত মূল্য 249 টাকা। বইটিতে পৃষ্ঠা সংখ্যা রয়েছে 192টি। বইটি পেপারব্যাক বাইন্ডিংয়ে রয়েছে এবং এই বাইন্ডিং কোয়ালিটি আমার বেশ প্রিমিয়াম বলেই মনে হয়েছে। বইটির পেজ এবং প্রিন্টিং কোয়ালিটি আমার অসাধারণ লেগেছে। বইতে যে সাইজের ফন্ট ইউজ করা হয়েছে তাও আমার একদম পারফেক্ট বলেই মনে হয়েছে। পড়তে গিয়ে কারোর কোনো রকম সমস্যা হওয়ার কথা নয়। বইটির প্রচ্ছদ এবং অলঙ্করণ করেছেন চিন্ময় মুখোপাধ্যায়। ওনার করা এই প্রচ্ছদ আমার খুবই ভালো এবং আকর্ষণীয় লেগেছে এবং এখানে গল্পের ভেতরের অলঙ্করণগুলিকে খুব বুদ্ধিদীপ্তভাবে প্রচ্ছদে ব্যবহার করা হয়েছে, যা দেখতে বেশ সুন্দর লাগে। এই অলঙ্করণগুলি বইয়ের ভেতরে রয়েছে প্রতিটা গল্পের শুরুতে। বইতে অল্প বিস্তর মুদ্রণ প্রমাদ নজরে এসেছে, কিন্তু তাতে পড়ার অনুভূতি একদমই নষ্ট হয় না। তাছাড়া বইটির সাইজ আমার খুবই পছন্দ হয়েছে। খুব বেশি বড়ও না, আবার খুব একটা ছোটও না। খুব সহজেই বাইরে ক্যারি করে নেওয়া যায় এবং হাতে তুলে পড়া যায়। এবারে আসি নেগেটিভ পয়েন্টের দিকে। বইটির মেকিং নিয়ে আলাদা করে কোনো নেগেটিভ বিষয় আমার নজরে আসেনি। গল্প নিয়ে কীরকম কী ভাবনা হয়েছে আমি তা আগেই আলোচনা করেছি, তাই সেগুলোকে আলাদা করে বলে আর ভিডিওটাকে বড় করছি না। এবারে উপসংহারে আসা যাক। সৌরভবাবুর লেখা এই 10 চক্রে ভগবান ও ভূত গল্প সংকলনটির সিংহভাগ গল্পই আমার বেশ ভালো লেগেছে। ওনার লেখনী এটাই আমার প্রথম পড়া, ফলে ওনার লেখনী পড়ে আমার ওনার লেখা বেশ সাবলীলই লেগেছে। হ্যাঁ, কয়েকটা গল্পের সেটা আমার হালকা ডাউনও লেগেছে, কিন্তু ওভারঅল এই সংকলনটি পড়ে আমার বেশ ভালোই লেগেছে। এক ধরনের জনরা না হওয়ার কারণে কোনো গল্পেই খুব বেশি একঘেয়েমি লাগেনি। আমার সমস্ত দর্শক বন্ধুদের এই বই অতি অবশ্যই রেকমেন্ড করছি। আশা করি গল্পগুলি পড়ে কারোরই খারাপ লাগবে না। তো বন্ধুরা, এই ছিল আজকের পাঠক প্রতিক্রিয়া। আপনি যদি অলরেডি বইটি পড়ে থাকেন তাহলে আপনার কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আর আমার এই কাজ যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক এবং কমেন্ট করার এবং শেয়ার করার অনুরোধ রইল। আর হ্যাঁ, আমার চ্যানেলে যদি নতুন এসে থাকেন আর আমার কাজ যোগ্য বলে মনে হয় তাহলে আমার চ্যানেল বিএম বুক রিভিউ সাবস্ক্রাইব করে আমায় সাপোর্ট করার অনুরোধ রইল। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।